হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকাল বাজে 5:30 থেকে 5:45। রেডি হয়ে যাচ্ছি আমরা সবাই মিলে রামেশ্বরমে জ্যোতির্লিঙ্গের দর্শন করতে। এখনও 6টা বাজেনি, আমরা এখন যাচ্ছি মন্দির দর্শন করতে। কালকে তো এসে পৌঁছেছি অনেক বেলাতে, তাই আর কাল মন্দির দর্শন করিনি। ঠিক করেছিলাম আজকে ফার্স্ট মর্নিংয়ে আমরা যাবো মন্দির দর্শন করতে। বাজে এখন 5:45। চলো, ভেতরে তো ভিডিও করতে পারবো না মনে হয়, তো বাইরে থেকে যদি ব্লগ বানাতে পারি তোমাদের সবার সাথে শেয়ার করব। আর খুব ইচ্ছা ছিল এখানে আসব, রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গের দর্শন করব। ভগবান চেয়েছে বলে আজকে এই দিনটা এসেছে। ভীষণ খুশি আমি, তোমাদের সবার সাথে শেয়ার করতে পারলে আরও অনেক বেশি খুশি হতাম। চলো যাওয়া যাক। ঢুকে পড়েছি রামেশ্বরমের মন্দিরের ভেতর। যতটা দেখে বুঝতে পারছি বাইরের এই এতটা পর্যন্তই ভিডিওগ্রাফিটা অ্যালাউ আছে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। ভেতরে তো ভিডিওগ্রাফি করতে পারবোই না। ভীষণ ভালো লাগছে, অপূর্ব লাগছে। আমার আগের একটা মাদুরাইয়ে মীনাক্ষী আম্মান টেম্পেলে তোমাদেরকে বলেছিলাম যে এই যে বিখ্যাত মন্দিরগুলো রয়েছে, এই মন্দিরগুলোতে প্রবেশ করার জন্য 4টে দুয়ার থাকে। এই 4টে দুয়ার দিয়ে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে। আমরা প্রথমে যেই দুয়ার দিয়ে ভেতরে ঢুকছিলাম, এইখানটা কোনো রকম ভিডিওগ্রাফি করাতে কোনো রকম রেস্ট্রিকশন ছিল না। আর তাই আমি এই দুয়ারের একদম যে সুন্দর যে কারুকার্যগুলো তোমাদের সবার জন্য ক্যাপচার করতে পেরেছি। এতদিন শর্টসে আর ব্লগে দেখে এসেছি রামেশ্বরমের মন্দিরের ভেতরে এই যে প্রচুর পিলার রয়েছে, আর আজকে নিজে স্বয়ং সেখানে উপস্থিত থেকে সেই জায়গাগুলোকে দেখছি, উপভোগ করছি। ভীষণ ভালো লাগছিল। এবার আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। আর সমস্যাটা হয়েছিল কি, আমরা যেহেতু অনেক সকালে পৌঁছে গেছিলাম, কোন গেট দিয়ে ভেতরে ঢুকবো আর কোন গেট দিয়ে বাইরে বেরিয়ে অন্য জায়গায় মন্দির দর্শন করব, সেটা নিয়ে আমাদের একটু কনফিউশন হয়ে গেছিলো। তো এখানে যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে স্নান করার লাইন। আর রামেশ্বরমের মন্দিরে আসলে তোমরা 2 রকমভাবে পুজো দিতে পারো। এক হচ্ছে তোমরা এখানে কুণ্ড আছে, ওই কুণ্ডে স্নান করতে পারো। সেই কুণ্ডে স্নান করার জন্য রয়েছে আলাদা লাইন, আলাদা কুপন। সেই কুপন কেটে যেই জায়গাটা তোমাদের আগে দেখলাম সেখানে লাইন দিয়ে তোমরা স্নান করে রামেশ্বরমের মন্দিরে পুজো দিতে পারো। আর প্রথমবার যেহেতু আমরা গেছি, একটু পাজলড হয়ে গেছিলাম। আমরা সবার প্রথমে ওই স্নান করার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু কিছুটা সময় যাওয়ার পর দেখলাম যে আমরা স্নান করার লাইনে দাঁড়িয়ে পড়েছি ভুল করে। আবার সেখান থেকে বেরিয়ে আসলাম, কারণ আমরা স্নান করে পুরো রেডি হয়ে 6টার মধ্যে চলে গেছিলাম, যাতে কোনো রকম কোনো ভিড় আমাদেরকে পোহাতে না হয়। আর মীনাক্ষী আম্মান টেম্পলে খুব ভিড় হয়েছিল বলে আমরা 2-3 ঘন্টা, 2-2.5 ঘন্টা তো ওয়েট করতেই হয়েছিল। তাই আমরা একদম ফার্স্ট মর্নিং চলে গেছি রামেশ্বরমের মন্দির দর্শন করতে। এই যে দেখতে পাচ্ছ যে ডিভোটিসরা যাচ্ছে, তারা স্নান করবে কুণ্ডের জলে, তারপরে তারা রামেশ্বরমের মন্দির দর্শন করবে, জ্যোতির্লিঙ্গে দর্শন করবে। আর এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। মন্দিরে প্রবেশ করার পর আমরা কিছুটা সময় বলতে গেলে লাইন দিয়েছিলাম। খুব বেশি সময় আমাদের লাইনে দাঁড়াতেই হয়নি। এখানে টিকিটের সিস্টেম আছে, 100 টাকা 200 টাকার টিকিট আছে। তো আমরা দেখলাম 100 টাকার টিকিট লাইনে একদমই ফাঁকা ছিল, হাতে গোনা হয়তো 10 থেকে 12 জন ছিলাম আমরা সবাই। তাই আমরা 100 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করা মাত্রই এই যে স্ট্রাকচারগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এইরকম স্ট্রাকচার ছিল না। এইরকমই ছিল, কিন্তু অনেকটা গ্রে কালারের স্ট্রাকচার ছিল, এরকম কালারফুল ছিল না। আর দক্ষিণ ভারতীয় মন্দিরের গর্ভগৃহের ভেতর যেখানে ভগবান বিরাজ করছেন, সেই জায়গার কিন্তু কোনো আলো থাকে না। প্রত্যেকটা ভগবানকে ওখানে প্রদীপের আলোয় সজ্জিত করা হয়। আমরা যখন ওখানে দেবাদিদেবের দর্শন করলাম, সেই দর্শনটা ছিল এক কথায় আমি বলে হয়তো বোঝাতেই পারবো না। সেই দর্শনটা কেমনভাবে কীরকম ফিল হয়েছিল আমার। চারিদিকে প্রদীপের আলোয় সজ্জিত হয়ে রয়েছেন ভগবান, আর সেই মুহূর্তেই যিনি পুরোহিত ছিলেন দেবাদিদেবের মাথায় জল ঢালছিলেন। তো একদম বলতে গেলে সকালবেলা দিব্য দর্শন আমরা করেছি। খুব খুব সুন্দর। আমি সবাইকে বলবো যারা রামেশ্বরম ঘুরতে আসবে, তারা কিন্তু যখনই রামনাথপুরম স্বামী টেম্পল, রামেশ্বরমে এই যে মন্দির, সেই মন্দিরটাকে রামনাথ স্বামী টেম্পল বলা হয়। এই রামনাথ স্বামী জ্যোতির্লিঙ্গের দর্শন করবে অবশ্যই কিন্তু ফার্স্ট মর্নিং এসো। খুব খুব সুন্দর লাগবে। এত সুন্দর দর্শন আমি বলে বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা জায়গায় এরকম স্ট্রাকচার করা রয়েছে।
রামেশ্বরমের রামনাথ স্বামী টেম্পল, অর্থাৎ রামেশ্বরমের এটাই হলো বিখ্যাত রামনাথ স্বামী টেম্পল, যেখানে ভগবান দেবাদিদেব পূজিত হন। 4 ধামের মধ্যে একটা ধাম। পুরাণ মতে বলা হয় রাবণ ছিল একজন ব্রাহ্মণ, আর রাবণের সঙ্গে যখন রামচন্দ্রের যুদ্ধ হয়েছিল তখন রামচন্দ্র রাবণকে পরাজিত করায় ব্রহ্মহত্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি এখানে দেবাদিদেবের পুজো করতে চেয়েছিলেন। কিন্তু এখানে মহাদেবের কোনো মন্দির না থাকায় তিনি হনুমানকে আদেশ দিয়েছিলেন হনুমান যেন কৈলাস থেকে সঠিক সময়ের মধ্যে ভগবান দেবাদিদেবের একটি মূর্তি নিয়ে আসে। কিন্তু হনুমান সঠিক সময়ের মধ্যে দেবাদিদেবের কোনো মূর্তি আনতে পারেনি। তাই মাতা সীতা এখানে সমুদ্রের বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেন, আর সেই শিবলিঙ্গই ভগবান রামচন্দ্র পুজো করেছিলেন। তারপর থেকে এখানে সেই মন্দির নাম হয়ে যায় রামনাথ স্বামী টেম্পল, আর এখানে ভগবান দেবাদিদেব পূজিত হচ্ছেন বছরের পর বছর ধরে। এটা হচ্ছে জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি লিঙ্গ আর 4 ধামের মধ্যে একটি ধাম। অপূর্ব এক মুহূর্তে সাক্ষী হয়েছিলাম কয়েক সময়ের জন্য। দর্শন যে কি আলাদা একটা ফিলিংস হয় দর্শনের সময়, সেটা যখন এরকম একটা ধাম এসে দর্শন করবে কেউ তখন সে বুঝতে পারবে। যাই হোক, 4 ধামের মধ্যে আমাদের 2টো ধাম কমপ্লিট হয়ে গেছে। জ্যোতির্লিঙ্গের দর্শন করলাম, আলাদাই একটা অনুভূতি হচ্ছিল, বলে বোঝাতে পারবো না যে রামেশ্বরমে এসে কতটা শান্তি, আর দর্শন করার সময় যে কতটা তৃপ্ত লাগলো নিজেকে, যে কতটা ভাগ্যবান দর্শন করতে পারলাম আজকে। অবশ্যই সবাইকে বলবো অনেক জায়গা তোমরা ঘোরো, সবাই অনেক অনেক জায়গা ট্রাভেল করো, একবার রামেশ্বরম আসো, সাউথটাকে এক্সপ্লোর করো। কত যে সুন্দর ঐতিহ্যবাহী জায়গা, কালচার এখানকার, ভালো লাগবে, মন মুগ্ধ হয়ে যাবে। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম, শুধু দিব্য দর্শন করলাম, মন্দির দর্শনে ব্লগটা এই পর্যন্ত রাখছি। আশা করবো তোমাদের দেখতে ভালো লাগলো। চেষ্টা করেছি অনেক কিছু ক্যাপচার করার। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটাকে। চলো আবার পরে একটা ব্লগে দেখা হচ্ছে।